চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই নিরাপদ আছো। তোমাদের আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তার উপরে নিব। আধুনিক রাষ্ট্রচিন্তায় টমাস হিলগ্রেন তার যে রাষ্ট্রচিন্তা সেটা সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমাদের কিন্তু বেশ কিছুদিন হলো ক্লাস হচ্ছে এবং একটু একটু করে কিন্তু অনেকখানি সিলেবাসের পড়ানো হয়ে যাচ্ছে। আশা করি তোমরা যেভাবে তোমাদের পড়ানো হচ্ছে তোমরা বাসায় প্রত্যেকে চর্চা করছো, কেননা কোনো ধরনের সমস্যার কথা তোমরা কিন্তু এখন পর্যন্ত উল্লেখ করোনি। তাই ধরে নিতে পারছি যে যতটুকু পড়ানো হচ্ছে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাই যা পড়ানো হচ্ছে চেষ্টা করবে সাথে সাথে সেগুলো ফলো করতে। ঠিক আছে, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে তাহলে আলোচনা করছি টমাস হিলগ্রেন। জার্মানিতে দেখা গেছে কান্ট এবং হেগেলের যে ভাববাদী দর্শন সে যে সময় একটা প্রভাব বিস্তার করেছিল, ঠিক সেই সময় ইংল্যান্ডে বেন্থাম এবং জন স্টুয়ার্ট মিলের যে উদারনীতিবাদ সেটাকে সংশোধন করে একটা নতুন দর্শনের আবির্ভাব ঘটে, যাকে কিনা উদারনীতিবাদের সংশোধন বলা হয়। মূলত যে সমস্ত দার্শনিক এই সংশোধন কাজে ব্রতী হয়েছিলেন তাদেরকে এক কথায় বলা হয়ে থাকে অক্সফোর্ড ভাববাদী। এবং এই যে অক্সফোর্ড ভাববাদী গোষ্ঠী তার নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন হচ্ছে টমাস হিলগ্রেন। মূলত তার যে চিন্তাধারা সেটার মধ্যে ভাববাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং গণতন্ত্রের একটা অপূর্ব একটা সম্মেলন দেখতে পাওয়া যায়। মূলত তারা দেখা গেছে কি যে উপযোগবাদীরা যারা ছিলেন তাদের কাছে ছিল কি মানুষ মূলত একটা হচ্ছে আনন্দ এবং যন্ত্রণার একটা গুচ্ছ বিশেষ, অর্থাৎ ব্যক্তির যে বিভিন্ন ধরনের রাষ্ট্রের মধ্যে বসবাস করছে সেটা শুধুমাত্র সুখ অনুসন্ধানের জন্য, এবং রাষ্ট্রটা তাদের মতে উপযোগবাদীদের মতে ছিল যে সুখ বা আনন্দ সুনিশ্চিত করার একটা যন্ত্র মাত্র। কিন্তু গ্রিনের মতে যে মানুষের যে নীতি জ্ঞান আদর্শ বর্জিত সুদ হয়ে একটা ব্যক্তি শুধুমাত্র তার সুখ অনুসন্ধান করে যাবে সেই ভাবে কিন্তু তিনি মানুষকে বিচার করতে তিনি প্রস্তুত ছিলেন না। তিনি মনে করতেন যে প্রত্যেকটা ব্যক্তি তাদের নিজেদের কল্যাণ কামনা করে, কিন্তু সেটা সমাজের কল্যাণ যেটা রয়েছে সেটাকে একেবারে উপেক্ষা করে নয়। এবং সেই সময় তার ধারণা জমেছিল যে সম্পূর্ণভাবে যদি সুখ অনুসন্ধানে ব্যস্ত থাকে তাহলে যে সমাজের যে সার্বিক বিকাশ সেটা সম্পূর্ণভাবে কিন্তু ব্যাহত হয়। তার মতে নীতিজ্ঞান সম্পূর্ণ যে ব্যক্তি তারাই মূলত সামাজিক যে প্রগতি সেটার একটা অন্যতম উপাদান। এবং এই যে ঊনবিংশ শতাব্দীর ৮০-এর দশকের আগ পর্যন্ত উদারনীতিবাদ যেটা ব্রিটিশ একটা রাষ্ট্রচিন্তাকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছিল সেইটার ক্ষেত্র থেকে বেরিয়ে এসে তাকে একটা সংশোধন করার প্রয়োজন হয়ে পড়েছিল, এবং সেই সংশোধনের কাজটা বলা হয় টমাস হিলগ্রেন শুরু করেন। ঠিক আছে, তাহলে টমাস হিলগ্রেনের যে দর্শন বা তার যে চিন্তাধারা, তার যে বিভিন্ন ধরনের তত্ত্ব সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে মূলত তার যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো রয়েছে যেগুলোর উপর ভিত্তি করে আমরা তার বিভিন্ন তত্ত্ব সম্পর্কে ধারণা লাভ করতে পারি সেগুলো সম্পর্কে জানি। তার বলি তার যে জন্মসাল হচ্ছে 1836 এবং তিনি মৃত্যুবরণ করেন 1882 সালে। তার উল্লেখযোগ্য অনেকগুলো রচনাগুলির মধ্যে সবচেয়ে যেগুলো গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় সেটা হচ্ছে লিবারেল লেজিসলেশন অ্যান্ড ফ্রিডম অফ কন্ট্রাক্ট। তারপরে আসছে হচ্ছে যে লেকচার্স অন প্রিন্সিপালস অফ পলিটিক্যাল অব্লিগেশন। এটা কিন্তু তার যে বিভিন্ন ধরনের বক্তৃতা দিয়েছিলেন সেটার একটা সংকলন, এবং সেটা প্রকাশিত হয় তার মৃত্যুর পরে। এরপরে আছে প্রোলেগোমেনা অফ এথিক্স, এটিও তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। মূলত তার যে এই যে বলা হচ্ছে লেকচার্স অন প্রিন্সিপালস অফ পলিটিক্যাল অব্লিগেশন, এটাতেই মূলত তার রাষ্ট্রচিন্তার ইতিহাসে তিনি এটার জন্যই মূলত বিখ্যাত হয়ে রয়েছেন। আচ্ছা, তাহলে আমরা তার যে তত্ত্বগুলো সেটা সম্পর্কে, মূলত তার অনেকগুলি তত্ত্ব রয়েছে, আজকে যে দুটো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাধীনতা তত্ত্ব এবং অধিকার তত্ত্ব। প্রথমেই তাহলে আসছি স্বাধীনতা তত্ত্ব। স্বাধীনতা তত্ত্ব যেটা তার যে চিন্তাধারা যেটা কিনা প্রিন্সিপালস অফ পলিটিক্যাল অব্লিগেশন, সেটার মধ্যে তিনি মূলত এই স্বাধীনতা সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন। স্বাধীনতা সম্পর্কে ধারণা দিতে গিয়ে তিনি বলছেন যে স্বাধীনতা যেটা সেটার ভিত্তিটা কি আসলে। প্রথমত সেটা নিয়ে যে তিনি চিন্তাধারাটা, তার আগে তিনি বলছেন স্বাধীনতাটা আসছে কিভাবে। মূলত তার মতে যে ব্যক্তির মধ্যে যে একটা অন্তর্নিহিত যে আত্মসচেতনতা, যে যার মাধ্যমে ব্যক্তি কিনা পরিপূর্ণভাবে সে নিজের স্বার্থকে প্রাধান্য না দিয়ে সমাজের যে সার্বিক কল্যাণ রয়েছে সেটাকে অগ্রাধিকার দিতে, এবং তিনি বলছেন যে স্বাধীনতাটার উৎসটাই হচ্ছে এই আত্মসচেতনতা। তিনি বলছেন কি যে ব্যক্তি যখন নিজে সচেতন হয়ে ওঠার আগে দেখা যাচ্ছে এসে পুরো কর্তৃপক্ষের কাছে তার স্বাধীনতাকে দাবি করে। স্বাধীনতা থেকে আসছে অধিকার, অধিকার সমাজের সৃষ্টি হলেই রাষ্ট্রের আবির্ভাব ঘটে। এবং তার মতে যে এই যে অধিকার, স্বাধীনতা এবং রাষ্ট্র প্রত্যেকটি কিন্তু পরস্পরের সাথে
একই সাথে শৃঙ্খলাবদ্ধ, এবং একটা থেকে যে কোনো একটাকে বের করে যদি নিয়ে আসা হয় তাহলে সেটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। অর্থাৎ সোজা কথায় টমাস হিগলির মতে স্বাধীনতার যে ভিত্তিটা সেটা হচ্ছে মানুষের যে অন্তর্নিহিত যে আত্মসচেতনতা রয়েছে, পরিপূর্ণ যে আত্মসচেতনতা, সেটার উপর ভিত্তি করে মূলত স্বাধীনতাটা টিকে রয়েছে। এবং সেটার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে ব্যক্তি শুধুমাত্র নিজের কল্যাণের কথা চিন্তা করছে না, সে সমাজের সামগ্রিক কল্যাণের কথা চিন্তা করছে। এবং সেটার থেকে দেখা যাচ্ছে যে সেই অধিকারটা, সে প্রথমে স্বাধীনতাটা দেখা যাচ্ছে সে দাবি করছে কার কাছে? পূর্বকর্তৃপক্ষের কাছে। এবং সেই থেকেই আসছে দেখা যাচ্ছে অধিকার, এবং অধিকার বোধ থেকে দেখা যাচ্ছে সমাজটা সৃষ্টি হচ্ছে, এবং সেখান থেকে ধীরে ধীরে রাষ্ট্রের আবির্ভাব হচ্ছে। সুতরাং পরস্পর একটা, যাকে আমরা বলি শৃঙ্খলা বা চেইনের মাধ্যমে কিন্তু সবকিছু সম্পৃক্ত। এবং তিনি বলছেন কোনোভাবেই সেটাকে কোনোটা থেকে কোনোটা আলাদা করা যাবে না। কোনোটা থেকে যদি কখনো আলাদা করা হয় তাহলে সমাজে একটা বিপর্যয় নেমে আসবে। এবং তিনি যে তার যে স্বাধীনতা তত্ত্ব, সেখানে তিনি বলছেন যে স্বাধীনতাটা কিন্তু কোনো ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি নয়, অর্থাৎ সেটা সম্পূর্ণভাবেই একটা ইতিবাচক অর্থসম্পন্ন একটা বিষয়। এবং প্রত্যেকটা ব্যক্তি চরম লক্ষ্যই থাকে হচ্ছে সৎ ইচ্ছা, ঠিক আছে? অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি গুড উইল, এই গুড উইল বা সৎ ইচ্ছাটাই হচ্ছে ব্যক্তির একটা চরম লক্ষ্য। এবং এই লক্ষ্য অর্জনের পথে যদি ব্যক্তি কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয় তাহলেই তাকে বলা হয় যে স্বাধীনতাটা বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার যে সদিচ্ছা, তার যে নিজেকে নিজে বিভিন্ন আত্মসচেতনতা, সেগুলোর যে চরম লক্ষ্যটাকে অর্জনের পথে কোনোভাবে যদি ব্যক্তি বাধাগ্রস্ত না হয়ে থাকে তাহলে বলা যেতে পারে সে স্বাধীনতাটা ভোগ করছে বা সেটাকে অর্জন করছে। এবং তিনি বলছেন যে এই যে ব্যক্তির, রাষ্ট্র কখনো ব্যক্তির এই নৈতিক যে ইচ্ছাটা, এই নৈতিক ইচ্ছা রূপায়ণের পথে বাধা সৃষ্টি কখনোই করা উচিত নয় রাষ্ট্রের। বরং এই যে নৈতিকতা, যে নৈতিক যে ইচ্ছাটা রয়েছে সেটাকে বাস্তবায়ন করতে গেলে সেখানে যে যে বাধাগুলো আসবে সেটাকে দূর করাটাই হচ্ছে রাষ্ট্রের অন্যতম কাজ। অর্থাৎ মানুষের যে সদিচ্ছে এবং নৈতিকতা, সেটার পূর্ণাঙ্গ পরিবেশ সৃষ্টি করাটাই হচ্ছে রাষ্ট্রের মূল লক্ষ্য হবে। এবং সেই পরিবেশটাই হচ্ছে আসলে তার মতে স্বাধীনতা, ঠিক আছে? তারপরে তিনি বলছেন কি, যে স্বাধীনতা যেটা, সেটার একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। অর্থাৎ স্বাধীনতাটা কেবল ইতিবাচকই নয়, তার একটা সুস্পষ্ট এবং নির্দিষ্ট লক্ষ্য রয়েছে যার থেকে বিচ্যুত হওয়াটা কোনোভাবেই সম্ভব হয় না। অর্থাৎ তিনি বলছেন অনির্দিষ্ট বস্তু বা অনির্দিষ্ট লক্ষ্যের পক্ষে কিন্তু দৌড়ানোটা সেটা কোনো স্বাধীনতা নয়। তিনি বলছেন স্বাধীনতা স্পষ্টতই দেখা যাবে নীতিবোধ বর্জিত যে সমস্ত কাজগুলো, সেগুলো কখনোই স্বাধীনতার পর্যায়ে পড়বে না। সরি, সৎ বা নৈতিক গুণ দ্বারা যারা বিকশিত হবে, যে সমস্ত ব্যক্তি সেই সমস্ত কাজে সেগুলো যখন সম্পন্ন করতে সমর্থ হবে, তখনই সেই স্বাধীনতাটা পরিপূর্ণভাবে সেখানে ফুটে উঠবে। এবং মানুষ সচেতন না হলে কখনোই নীতিবোধ কাজ করবে না। অর্থাৎ সোজা কথা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তিনি যেটা বোঝাতে চাচ্ছেন যে একজন ব্যক্তি তখনই স্বাধীনতা ভোগ করবে বা সেই পরিবেশটাকে স্বাধীন পরিবেশ বলা যাবে যখনই সেই ব্যক্তি তার সদিচ্ছা এবং নৈতিক যে লক্ষ্য সেটার উপর ভিত্তি করে যখন বিভিন্ন কাজগুলোকে সম্পাদন করবে। এবং রাষ্ট্রের যেটা লক্ষ্য হবে সেটা হচ্ছে সেখানে যাতে এই যে কাজগুলো করতে গিয়ে সে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেইটা দেখাটাই হচ্ছে রাষ্ট্রের মূল লক্ষ্য। তারপরে তিনি বলছেন কি, যে স্বাধীনতাটা কোনো বৈধ বিষয় নয়। অর্থাৎ এর সাথে, স্বাধীনতার সাথে কোনো আইনের কোনো স্বীকৃতি বা অস্বীকৃতির কোনো বিষয় জড়িত নয়। মূলত দেখা যাচ্ছে যে একটা অভিন্ন লক্ষ্যে ব্যক্তির লক্ষ্যটাই হবে কি, যে সেটা নিজের অবদানকে অক্ষুণ্ণ রাখা, সে নিজের অবদানটাকে বাস্তবায়ন করা, এবং সবার যে উৎপাদনের একটা সমাজের মধ্যে যে সবার উৎপাদন করছে, সহযোগিতা করছে সবাই, সেই সহযোগিতামূলক উৎপাদনে সেখানে অংশ নেওয়া। এবং তিনি বলছেন যে যেহেতু সরকার সৃষ্ট আইনের সাথে স্বাধীনতার কোনো সম্পর্ক নেই, এখানে প্রত্যেকটি সচেতন মানুষ দেখা যাচ্ছে কি তাদের সচেতন বোধে উদ্বুদ্ধ হয়ে একে অন্যের সাথে নিজেকে মেলানোর চেষ্টা করবে এবং নিজেদের অবদান রাখার চেষ্টা করবে। এবং সেইভাবে প্রত্যেকে প্রত্যেকের অবদান রাখার মাধ্যমে সমাজের যখন সার্বিক উন্নতি ঘটবে, তখনই সেখানে স্বাধীনতা বাস্তবায়ন হবে। ফলে দুটোর মধ্যে কখনোই, যেহেতু সেখানে সরাসরি আইনের কোনো হস্তক্ষেপ আসছে না, আইনের কোনো স্বীকৃতির প্রয়োজন পড়ছে না, ফলে সেটার মধ্যে সেখানে বৈধ হতে হবে, সেখানে বৈধতার বিষয়টিও আসছে না। এবং তিনি কি বলছেন যে এই যে বিভিন্ন ধরনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নীতি এবং আদর্শ। অর্থাৎ নীতি এবং আদর্শ থেকে যদি কোনোভাবে ব্যক্তি, সমাজ সেটা বিচ্যুত হয়, তাহলে
রাষ্ট্র বা সমাজটা ধ্বংসপ্রাপ্ত হবে। অর্থাৎ শুধুমাত্র স্বাধীনতাটা টিকে থাকবে তার উপরেই যখন মানুষ নীতি এবং আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে সেটাকে লক্ষ্য রেখে সমাজে বিভিন্ন ধরনের কাজ করবে। অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে নৈতিকতা, সচেতনতা এই সমস্ত বিষয়ের উপরে স্বাধীনতাকে সোজা কথায় তিনি টিকিয়ে রাখতে হলে, সেটাকে বাস্তবায়ন করতে হলে, সেটাকে মূল্য দিতে হলে, সেটাকে কার্যকরী করতে হলে তিনি মূল যে বিষয়গুলোকে জোর দিচ্ছেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আত্মসচেতনতা, বিভিন্ন অধিকার, বিভিন্ন ধরনের নৈতিক লক্ষ্য এবং সেই অনুসারে প্রত্যেকটি ব্যক্তির যার যার অবদান গুলোকে বাস্তবায়ন করা। ঠিক আছে, তাহলে এতটুকু আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি পরের তত্ত্বটায়। এরপরে আসছে হচ্ছে গ্রিনের, টমাস হিল গ্রিনের অধিকার তত্ত্ব। ঠিক আছে, আচ্ছা এতক্ষণ ধরে আমরা কি বলছি যে গ্রিনের মতে যে স্বাধীনতাটা আসছে পূর্ণ একটা সচেতনতার পূর্ণ বিকাশ থেকে, এবং তিনি বলছেন কি যে ব্যক্তি শুধুমাত্র নিজের সম্বন্ধে সচেতন হলে চলবে না, অন্য সম্পর্কেও তার সচেতনতা প্রয়োজন। কেননা ব্যক্তি সমাজে একা থাকে না, তাকে মিলেমিশে বাস করতে হয়, ফলে শুধুমাত্র সে নিজের চিন্তা করবে সেটা কখনোই হবে না। এবং তিনি বলছেন যে এই ধরনের স্বাধীনতাকে তিনি বলছেন কি নৈতিক। এবং তিনি বলছেন যে এই যে বিভিন্ন সমাজের ব্যক্তি যে বিভিন্ন ধরনের নীতিবোধ এবং সার্বজনীন কল্যাণের উপরে ভিত্তি করে যে সমাজটা গড়ে উঠছে, সেই সম্পর্কটা থেকে আসছে হচ্ছে অধিকার। অর্থাৎ তাহলে অধিকারটা কোথা থেকে আসছে? যে সমাজের প্রতিটা ব্যক্তি যখন তার আদর্শ লক্ষ্যে উপস্থিত হয়ে প্রত্যেকে তার যার যার অবদানটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং একে অপরের যে অবদান সেটাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করছে, যখন সেই সম্পূর্ণভাবে সচেতন, নৈতিক জ্ঞান সম্পন্ন এবং পরোপকারী হয়ে অন্যের সাহায্য করতে সচেষ্ট হচ্ছে, তখনই প্রত্যেকের ব্যক্তির যে ব্যক্তিত্বের বিকাশ এবং সেই ব্যক্তিত্বের বিকাশটাকে যখন প্রত্যেকে স্বীকার করে নিচ্ছে, সেই স্বীকারের মাধ্যমেই দেখা যাচ্ছে তিনি বলছেন এখানে অধিকারটা প্রতিষ্ঠিত হচ্ছে। অর্থাৎ সমাজ ব্যক্তিকে নিয়ে গঠিত হলেও এর একটা তিনি বলছেন সামগ্রিক সত্তা রয়েছে। তাহলে দিনের এই যে অধিকার সংক্রান্ত বক্তব্যটা, সেটা থেকে তাহলে দেখা যাচ্ছে কি তিনি বেশ কিছু কিন্তু বিষয়কে তুলে ধরছেন। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য, অর্থাৎ তিনি ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছেন। তিনি বলছেন কি একমাত্র সমাজের সদস্য হিসেবে কিন্তু ব্যক্তি অধিকার ভোগ করতে পারে, ব্যক্তির উপরে অধিকারটা বর্তায়। কেননা অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো প্রতিষ্ঠানকে নিয়ে কিন্তু তিনি প্রথমে কথা বলেননি, তিনি কিন্তু ব্যক্তিকেই প্রাধান্যটা দিচ্ছেন। ঠিক আছে, তারপরে তিনি দেখা যাচ্ছে কি বলছেন কি যে এখানে একটা আইনের স্বীকৃতি রয়েছে, অর্থাৎ অধিকারের পিছনে আইনের স্বীকৃতির যে একটা সেটা কিন্তু অপ্রয়োজনীয়। অর্থাৎ তিনি বলছেন কি অধিকারটার সাথে আইনের স্বীকৃতির কিন্তু কোনো বিষয় নেই। কেননা আইনসভা কর্তৃক অধিকার স্বীকার করে নেওয়া বা আইন যে বিভিন্ন ধরনের যে যাকে বলে রাষ্ট্র থেকে স্বীকৃতি প্রদান করা, সেটার কিন্তু কোনো প্রয়োজন আসে না। এখানে শুধুমাত্র প্রয়োজনটা থাকছে কি অধিকারটাকে প্রতিষ্ঠা করার জন্য ব্যক্তির প্রত্যেকের সাথে প্রত্যেকের সহযোগিতামূলক সম্পর্ক এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেককে যে অবদানটা সেটা স্বীকার করে নেওয়া। সেখানে আইনের স্বীকৃতি সম্পর্কে বা আইনসভার যে বিভিন্ন ধরনের প্রাধান্য বিস্তার করা, সেগুলো নিয়ে কিন্তু তিনি এখানে কথা বলেননি। তারপরে দেখা যাচ্ছে কি তিনি বলছেন যে এই যে অধিকারটা, সেটা ক্ষেত্রে তিনি একটা প্রাকৃত অধিকার যেটা, সেইটাকে তিনি প্রাধান্য দিচ্ছেন। অর্থাৎ এই যে প্রাকৃত অধিকার বলতে সাধারণত আমরা যেটা বুঝি যে প্রাক সামাজিক ব্যবস্থায় মানুষ যে সমস্ত অধিকার ভোগ করতো সেগুলো, কিন্তু দেখা যেত কি সেই সময় প্রাক সামাজিক ব্যবস্থায় মানুষ কি করতো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করতো। ফলে তার প্রাকৃত অধিকার কিন্তু গ্রিনের যে প্রাকৃত অধিকার সেটা কিন্তু এই ধরনের অর্থ বহন করে না। তিনি বলছেন কি সেই সমাজে প্রতিটা ব্যক্তি নিজেদের মধ্যে সম্পর্ক বজায় চলবে এবং প্রত্যেকে নীতি জ্ঞান সম্পন্ন হবে। অধিকারটা আসবে হচ্ছে আসলে সহজাত একটা বিষয়। ঠিক আছে, এবং তিনি বলছেন যে প্রাকৃত কোনো ঘটনা নয়, ভিন্ন যে অধিকারের কথাগুলো তিনি বলছেন সেটা একটা আদর্শ মাত্র, এবং সেই আদর্শটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি দেখা যাবে সচেতন থাকবে। অর্থাৎ সোজা কথায় সরকার, তার মতে সরকার কোনো বা আইনসভা কোনো অধিকার সৃষ্টি করেনি, বা সেখানে তারা কোনো ধরনের আইনের মাধ্যমে সেটাকে বৈধতা দেওয়া হয়নি। এটা সম্পূর্ণভাবে ব্যক্তি যে সচেতনতা থেকে সৃষ্টি, এবং অধিকারটার মাধ্যমে প্রত্যেকের যার নিজস্ব অবস্থানে থেকে যার একজন আরেকজনকে স্বীকৃতির মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হচ্ছে সমাজে। তারপরে তিনি বলছেন কি তার যে অধিকারের মধ্যে আরেকটি বিষয় ফুটে উঠছে সেটা হচ্ছে পরিবর্তনশীলতা। অর্থাৎ
যেহেতু তিনি বলছেন যে অধিকার যেটা রয়েছে, কেননা প্রত্যেকের যে সচেতনতা বোধ সেটার মধ্যে পরিবর্তন আসছে, কারণ ব্যক্তিমাত্রিক পরিবর্তনশীল, বিভিন্ন সময় তার মধ্যে নানা ধরনের চিন্তাশীলতার কারণে নানা ধরনের পরিবর্তন আসছে, ফলে তার যে সচেতনতা বোধ সেটার মধ্যেও দেখা যাচ্ছে সেটাও কিন্তু স্থিতিশীল নয়, ফলে সেটার মধ্যেও যে পরিবর্তনগুলো আসছে সেটাও তিনি বলছেন যে সেটার কারণে অধিকারটার মধ্যেও একটা পরিবর্তন আসবে। এবং অতীতে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক অধিকারগুলো ছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে কি শুধুমাত্র সেগুলো একদম স্থির থাকছে না, সেগুলো দেখা যাচ্ছে কালের প্রবাহে আস্তে আস্তে সেগুলোর মধ্যে পরিবর্তন আসছে, ফলে নতুন নতুন ধরনের অধিকারের সৃষ্টি হচ্ছে। তারপরে তিনি বলছেন কি যে রাষ্ট্র যেটা, রাষ্ট্রের সাথে এই অধিকারের সম্পর্কটা আসলে অবিচ্ছেদ্য, অর্থাৎ তিনি যদিও রাষ্ট্রের ক্ষেত্রে এখানে স্বীকৃতির কথা বলেননি বা আইনসভা স্বীকৃতি দেয়নি, কিন্তু তার মানে এই নয় যে অধিকারের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। তিনি বলছেন সমাজ বহির্ভূত হয়ে কখনো কোনো ব্যক্তি কিন্তু অধিকারকে দাবি করতে পারে না, ফলে রাষ্ট্রের নাগরিক হিসেবে তাকে অবশ্যই সেখানে অধিকার তাকে ভোগ করতে হবে এবং রাষ্ট্রতেই তার অধিকারটা, রাষ্ট্র বা সমাজের ভিতরেই তার অধিকার ভোগ করতে হবে। ফলে সেখানে শুধুমাত্র রাষ্ট্রটা হচ্ছে সেখানে সহায়তা করবে ব্যক্তিকে, এই যে স্বাধীনতাই হোক বা অধিকারই হোক সেগুলো ভোগ করার ক্ষেত্রে রাষ্ট্র হচ্ছে সমানে সেটাকে খালি সেটাকে স্বীকৃতি দেবে বা সেটাকে সহায়তা করবে, যাতে এই সমস্ত অধিকার বা স্বাধীনতা কোনো কিছু ভোগ করার ক্ষেত্রে কোনো ধরনের বাধাবিঘ্ন উপস্থিত না হয়। এখন এই যে তত্ত্বগুলো নিয়ে আলোচনা করা হলো, অধিকার বা স্বাধীনতা তত্ত্ব, এই তত্ত্ব এবং অধিকার তত্ত্ব বা স্বাধীনতা তত্ত্বের মধ্যে বেশ কিছু পরবর্তীতে তার যারা বিভিন্ন চিন্তাবিদরা ছিলেন তারা কিন্তু এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমালোচনা তুলে ধরেছেন। সেই সমালোচনার মধ্যে কেউ হয়তো বলছেন যে তিনি যে এই যে আইনের স্বীকৃতিকে অপ্রয়োজনীয় বলছেন, সেটা এখন এর কখনোই সেটা হতে পারে না, কারণ আইনের স্বীকৃতি ব্যতীত কখনোই কেউ কোনো ধরনের অধিকার বা স্বাধীনতা ভোগ করতে পারে না। প্রত্যেকটি নাগরিকই রাষ্ট্রে যখন বসবাস করে অবশ্যই আইনের আওতায় থেকেই তাকে সেই অধিকার বা স্বাধীনতাটা ভোগ করতে হয়। আবার কেউ কেউ বলছেন যে তিনি এই যে একদিকে তিনি বলছেন যে আইন বা আইনসভা বা সরকারের কোনো ধরনের প্রয়োজন নেই অধিকার এবং স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে, আবার আরেকদিকে তিনি বলছেন যে সরকারের দায়িত্ব হচ্ছে কেউ যাতে কোনো ধরনের এই স্বাধীনতা বা অধিকার ভোগ করতে গিয়ে বাধাগ্রস্ত হলে সেটা দেখা, সেটার পথটাকে সুচারুরূপে কার্যকরী করাটা হচ্ছে তাদের কাজ। সুতরাং একদিকে তিনি অস্বীকার করছেন, আরেকদিকে তাদের যে হস্তক্ষেপটাকে তিনি দাবি করছেন, সেটা তো একটা কথাটার মধ্যে কোনো ধরনের সামঞ্জস্য থাকছে না, তার যে তত্ত্বটা রয়েছে সেটার মধ্যে কোনো সামঞ্জস্যতা থাকছে না। ফলে তার এই তত্ত্বগুলোর উপরে বিভিন্ন ধরনের সমালোচনা যদিও আছে, কিন্তু তারপরেও তার যে বক্তব্যটা যে প্রত্যেক ব্যক্তির সাথে প্রত্যেক ব্যক্তিকে সহযোগিতা করা বা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের স্বাধীনতা ভোগ করার জন্য যে প্রত্যেকের এগিয়ে আসা, স্বীকৃতি প্রদান করা এবং সচেতনতা বোধ থেকেই একজন আরেকজনের বিভিন্ন ধরনের লক্ষ্যগুলোকে কার্যকরী করার ক্ষেত্রে বিভিন্ন অবদান রাখা, সেগুলো অবশ্যই বর্তমান যুগেও সেটা প্রযোজ্য। আশা করি তাহলে আজকে যেটা আলোচনা করা হলো তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো ধরনের প্রশ্ন বা অসুবিধা থাকে আমাকে অবশ্যই মেসেঞ্জারে জানাবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।